গত পরশুদিন ওয়াল স্ট্রিট জার্নালে তারা বলছে যে ইরান অলরেডি নিউক্লিয়ার ক্যাপাবিলিটি তারা অর্জন করে ফেলেছে, এটা তাদের ভাষ্য। আমেরিকান একটা থিঙ্ক ট্যাঙ্ক কমেন্ট করেছেন যে এই মুহূর্তে এই যুদ্ধের সবগুলো কার্ডই ইরানের হাতে, আমেরিকার হাতে কোনো কার্ড নাই। মিলিটারি পণ্ডিতরা বলে যে এয়ারফোর্স দিয়ে, মিসাইল দিয়ে কোনো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ আপনি অর্জন করা যায় না। আপনি তার জন্য অন্য তরিকা লাগে। তো তার মানে আপনি ইরানে যতই এয়ারফোর্স ইউজ করেন, যতই মিসাইল ইউজ করেন, আপনার যে উদ্দেশ্য সেটা এটা দিয়ে আপনি অর্জন করতে পারবেন না। আপনি ইরানের অনেক ক্ষতি করতে পারবেন, বাট তার জন্য আপনাকে অন্য তরিকায় যেতে হবে। একই সাথে আরেকটা কথাও প্রযোজ্য, যে একটা যুদ্ধ শুরুর আগে আহ, আহ, অনেক পরিকল্পনা থাকে, বাট প্রত্যেকটা যুদ্ধেরই একটা নিজস্ব মোমেন্টাম আছে, যে নিজস্ব লজিক আছে। আর একটা যুদ্ধ যখন শুরু হয়ে যায় এবং সেটা যখন অনেক দূর এসকালেট করে যায়, তো সেখান থেকে ফেরত আসাটা ডিফিকাল্ট হয়ে যায়। আর বিশেষ করে শক্তিশালী দেশের জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আমি এখন প্রথমে পাকিস্তানের যে বিষয়টা বললেন, আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানের উপরে আমার ওই কনফিডেন্সটা নাই। কারণ পাকিস্তানের সরকার এবং পাকিস্তান মিলিটারি এরা সবসময় প্রো আমেরিকান, এই এই ট্যাগটা তাদের সঙ্গে সবসময় যায়। একই সাথে এই যে টিমটা পাকিস্তান, টার্কি এবং মিশর, এই ইজিপ্ট, এই তিনটা দেশ মিলেই তো এই ইনিশিয়েটিভটা নিছে। তো আর দ্বিতীয়ত, পাকিস্তানের ওয়ার্ল্ড ওয়াইড ওই একসেপ্টেন্সটাও নাই। এবং আমার জানা মতে আহ, গত 40 বছরে পাকিস্তান কখনো ইরানের কোনো একটা ক্লোজ ফ্রেন্ড ছিল না। তারা হয়তো আনফ্রেন্ড ছিল না, বাট তারা ওরকম একটা ক্লোজ ফ্রেন্ড ছিল না এটা। তো আমি এইটার ব্যাপারে খুব একটা অপটিমিস্টিক না। একই সাথে আমি এই মুহূর্তে এই যুদ্ধের শেষটা দেখছি না। তার কারণটা হলো যে আমরা যদি এই যুদ্ধটাকে ইরানের দিক দিয়ে পর্যালোচনা করি, তো এই যুদ্ধে ইরান অবশ্যই অনেক সাকসেস পেয়েছে এবং একটা পর্যায়ে তো আছে, অ্যাডভান্টেজিয়াস একটা পজিশনে তো আছেই। যে কারণেই এই নেগোসিয়েশনের বিষয়গুলো আসছে, চুক্তির কথাগুলো আসছে। ইরান একটা বার্গেনিং এর জায়গায় গেছে বলেই তো এরকম একটা আছে। এবং গতকালকে আমেরিকান একটা থিঙ্ক ট্যাঙ্ক কমেন্ট করেছেন যে এই মুহূর্তে এই যুদ্ধের সবগুলো কার্ডই ইরানের হাতে, আমেরিকার হাতে কোনো কার্ড নাই। মানে সবগুলো কার্ডই ইরানের হাতে। তো যে কারণেই তো আমি কেন এটা বলছি যে এই যুদ্ধে ইরানের সাফল্য পেছনে সব থেকে বড় ফ্যাক্টর কি ছিল? আমার হিসাবে সব থেকে বড় দুইটা ফ্যাক্টরের একটা ছিল হলো ইরানের হরমুজটাকে সে ডোমিনেট করেছে, এবং হরমুজটাকে সে তার ইনফ্লুয়েন্সে রেখে কতদিন দিছে। ডমিনেট করে এটাই রাখতে নিকট। পারবে, এটা একটি বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকেও তো অনেক আক্রমণ করা হয়েছে, এবং বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস উপরে, ফ্যাসিলিটিস গুলোর উপরে আক্রমণ চলছে, এই মুহূর্তে চলছে। এগুলিকে কিভাবে নিরাপদ রাখতে পারবে শেষ পর্যন্ত? আমি আসছি, এখানে আসছি। এই প্রথমত হরমুজের কথা বললাম, এই হরমুজ। আর দ্বিতীয়ত হলো তার মিসাইল ক্যাপাবিলিটি এবং ড্রোন ক্যাপাবিলিটি। তো তার মানে এবং ইরান আহ, তার মনে প্রাণে বিশ্বাস করে যে সে তার যে নিউক্লিয়ার, যে এটা তার অধিকার, এটা তার এটা কারো দয়া না। তো এ কারণে বলছি যে ইরান কখনো এই তিনটা পয়েন্টে ছাড় দিবে না। এবং সে ছাড় দিবে না মিডিল ইস্টে আমেরিকার ওই বেসগুলো আবার নতুন করে তৈরি হোক, এটাতে সে ছাড় দিবে না। একই সাথে আমেরিকার যে 15টা পয়েন্ট দিছে প্রেসিডেন্ট ট্রাম্প যে 15টা পয়েন্ট দিছে, এই পয়েন্টগুলো কিন্তু আগেকার, সেই 2025 সালেই ড্রাফট করা পয়েন্ট গুলা এগুলা। তো এই ট্রাম্পের সবগুলো পয়েন্টই ইরান ইরান একসেপ্ট করে নিল। একটা চুক্তি সাইন হয়ে গেল। কিন্তু ওই 4টা পয়েন্ট বাদে, যে হরমুজটা ইরানের ইনফ্লুয়েন্সেই থেকে যাবে, ইরানের মিসাইল ড্রোন ক্যাপাবিলিটি আগের মতোই থাকবে, এখনকার মতোই থাকবে, ইরানের নিউক্লিয়ারের যে ওদের যে ইচ্ছা সেটাও ইরান প্রিজার্ভ করবে। একই সাথে মধ্যপ্রাচ্য থেকে ইউএসএ কে মোটামুটি ব্যাগ এন্ড ব্যাগেজে চলে যেতে হবে। তার মানে তো আলটিমেটলি ইউএসএ তে হেরেই গেল। ইউএসএ কি এটা করতে, এইটা একসেপ্ট করার মতো কি পজিশনে আছে? পজিশনে নাই। এ কারণে আমি দেখছি যে না, এই যুদ্ধটা আহ আরো সামনের দিকে যাচ্ছে, এটা সহজে এখানে শেষ হচ্ছে না। তার বড় একটা কারণ, আজকে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করবেন, এটা আমি এই যুদ্ধের শুরু থেকে কখনো দেখি না, বিশেষ করে গত 5 দিন। আমি আহ, আমেরিকান মিডিয়াতে, তাদের নিউজ পেপারে, তাদের সোশ্যাল মিডিয়াতে এবং তাদের বড় বড় যে টিভি চ্যানেলগুলো আছে, ইনক্লুডিং রিপাবলিকান ফক্স নিউজ, তো এই সব চ্যানেলগুলোতেও এই বর্তমান যুদ্ধর, ট্রাম্পের সবকিছু নিয়ে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। আলোচনা এবং বড় সমালোচনা হচ্ছে। এবং পেন্টাগনের রেফারেন্স দিয়ে একজন রিটায়ার্ড জেনারেল বলছেন যে ট্রাম্প প্রশাসন এখন শেষ মুহূর্তে যেটা চেষ্টা করছেন, যেটা হলো যে এটাকে ওনারা এটা বলছেন যে
ওয়ার এন্ডিং অফেন্সিভ। তার মানে এই তারা একটা ফাইনাল একটা অফেন্সিভে যাওয়ার প্ল্যান করেছে, একটা ওয়ার এন্ডিং, যে এতে একটা বড় ধরনের ডিস্ট্রাকশন তারা প্ল্যান করেছে, যাতে করে ইরান এই নেগোসিয়েশনে টেবিলে আসে এবং এই এই নেগোসিয়েশনে রাজি হয়। এর কারণগুলা কি? এর কারণগুলা হিসাব করলে আমি মোটা দাগে তিনটা বড় কারণ বলবো এই বিষয়ে। গত পরশুদিন ওয়াল স্ট্রিট জার্নালে একটা এডিটোরিয়াল একটা আর্টিকেল বের হয়েছে, আমেরিকান ওয়াল স্ট্রিট জার্নাল, এটা তো ওদের একটা ইনফ্লুয়েন্সিয়াল নিউজ মিডিয়া। তো সেখানে বলেছে, তারা বলছে যে ইরান অলরেডি নিউক্লিয়ার ক্যাপাবিলিটি তারা অর্জন করে ফেলেছে, এটা তাদের ভাষ্য। এবং তারা যেটা বলছে যে ওকে, ধরে নিচ্ছি যে ইরানের মিসাইল পাওয়ার আছে, ইরানের ন্যাশনাল ইউনিটি আছে, ইরান হরমুজটাকে ধরে রেখেছে, বাট তারপরে এত কিছুর পরেও ইরানের সেই আনসিন শক্তিটা কোথায়? এই আইআরজিসি বলি অথবা ইরানের বর্তমান কমান্ড চ্যানেল বলি, তাদের ওই আনসিন একটা একটা শক্তি দেখা যাচ্ছে, এই শক্তিটা কোথায়? তো তারা বলছে যে ইরান এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটা তারা অলরেডি অর্জন করেছে। এটা সাপোর্টিং এ তারা কি বলছে? এটা সাপোর্টিং এ তারা বলছে যে ইরানের যে ধর্মীয় নেতা ছিলেন আলী খোমেনি, উনি তো শহীদ হয়েছেন, ওনার একটা ফতোয়া ছিল যে ইরান কখনো এই নিউক্লিয়ার এই প্রজেক্টে নিউক্লিয়ার বোমা তৈরি করবে না। বাট তারা বলছে যে না, যখন ইমাম আলী খোমেনি শহীদ হয়েছেন, তার সাথে দি ফতোয়া অলসো ডাইস। এবং তারপরে ওনারা লজিকে বলছেন যে যে লিডারশিপ গুলা ইরান সামনে এনেছে, যারা শহীদ হয়েছেন তাদের পরবর্তীতে, এরা সবাই, বেশিরভাগই এরা হলো ওয়ার ভেটারান, এরা সব ইরাক ওয়ার ভেটারান। একই সাথে এরা সব অনেক বেশি ইউএসএ এবং আমেরিকা বিদ্বেষী। ওনারা শুধু একজনের কথা, ওনাদের সাপোর্ট করতে, যে আমি শুধু যদি একজনের কথা বলি, যে বর্তমানে ইরানের যে সুপ্রিম লিডার আছেন মুস্তাফা খমেনি, মুস্তাফা খমেনি কিন্তু আয়াতুল্লাহ না। আয়াতুল্লাহ হলো, আয়াতুল্লাহ মানেটা হলো যে ওদের ধর্মীয় শিয়া ধর্মীয় দি হাইয়েস্ট গ্রেড একটাই, মানে ওদের ওই ওই ক্লেরিক না উনি। আমরা যেমন অন্যান্য দেশে সৌদি আরব কিংবা লিবিয়া আমরা বলি না রাষ্ট্রের গ্রান্ড সর্বোচ্চ মুফতি। অবস্থানে তিনি রয়েছেন, হ্যাঁ প্রেসিডেন্টের হ্যাঁ, ওই উপরে যে একদম। গ্র্যান্ড ইমাম, গ্র্যান্ড মুফতি, তো ওই সুন্নিদেরকে ওরা ওই এই আয়াতুল্লাহ ভাবে বলে। তো এই বর্তমান যিনি আছেন মুস্তাফা খামেনি, উনি আয়াতুল্লাহ না। ডেফিনেটলি একটা লেভেলের ধর্মীয় জ্ঞান তো অবশ্যই আছে, উনি আয়াতুল্লাহ না। কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছে কেন? এবং সিলেক্ট করার পেছনে বড় তিনটা কারণ বলেছেন। একটা কারণ হলো যে হি অলসো, মানে হি ইজ অলসো এ সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি। উনিও ওই দেশের ন্যাশনাল ইউনিটির একটা সিম্বল। একই সাথে এই মুস্তফা খমেনির পুরো জীবন কেটেছে, মুস্তফা খমেনিও কিন্তু একজন ওয়ার ভেটারান, উনিও ইরাকে যুদ্ধ করেছেন। উনি এই আইআরজিসির প্রত্যেকটা সিস্টেমের সাথে গত 30 বছর উনি জড়িত ছিলেন। এই যে স্ট্র্যাটেজিতে ইরান যুদ্ধ করছে, এই স্ট্র্যাটেজি প্রণয়ন এবং এর প্রত্যেকটা পর্যায়ের সাথে উনি জড়িত ছিলেন। জি। ইরানিয়ান ইন্টেলিজেন্সের সাথে উনি জড়িত ছিলেন এবং খুব খুব কাছে থেকে উনি সুপারভাইজ করতেন। অ্যাডমিনিস্ট্রেশন উনি খুব ভালো বোঝেন। তার মানে একটা মানুষ, যে তার একটা মানুষ, মানে যিনি অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো সব বোঝেন, দিক দিয়ে যুদ্ধ মোটামুটি খুব ভালো ইনফরমেশন বোঝেন, দিক দিয়ে আপডেটেড আছে। হ্যাঁ জি। আছে। তো একই সাথে হ্যাঁ। আমি আচ্ছা, তো আমি কেন বলছিলাম যেটা, তো ওরা এই যে কথাগুলো বলছে, এই যে ইরান অলরেডি নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করেছে, এটার সাপোর্টিং এ যেটা বলছে তারা, আরো যেগুলো বলছে যে আমরা সবাই জানি, যে সারা বিশ্ব জানে যে ইরানের যে অ্যারাউন্ড হাফ টন 460 কেজি প্লাস যে ইউরেনিয়াম আছে, ইরান 60% এনরিচ করেছে। বাট এক্সপার্টরা বলছেন যে অ্যাটম বোমা তৈরি, পারমাণবিক বোমা তৈরি করতে গেলে 90% প্লাস এনরিচমেন্ট লাগে। বলে যে এই কাজটা অত কঠিন না, অল্প কিছু কাজ বাকি, এবং এটা ইরানের জন্য কোনো ব্যাপারই না। এবং তারা আরো বলছে যে 2003 সালে ইরান কিছু ছোট টেস্ট করে, এবং ধারণা করা হচ্ছে এই ডেটোনেটর এবং ট্রিগার মেকানিজমের বিষয়ে তারা কিছু টেস্ট তখন করেছিল, এবং এই সব কিছুরই এখন ন্যানো টেকনোলজি চলে এসেছে খুব ছোট ছোট। তো একই সাথে ওরা বলছে যে ইরানের যে এখন পর্যন্ত যতগুলো মিসাইল ইরান দেখিয়েছে, তাদের ভিতরে সব থেকে যে হাইপারসোনিক যে মিসাইলটা ছিল ফাত্তা 2, বলে যে এই মিসাইলটা যদি আপনারা ভালো করে দেখেন, যে এটার যে ডাইমেনশনটা বলছে যে এটার শেপ এবং এটার যে গাইডিং মেকানিজম, যেটা
এইটা দেখে বোঝা যায় যে এই মিসাইলটার আরো বেশি ক্যাপাবিলিটি আছে এবং আরো বেশি লোড ক্যারিং ক্যাপাবিলিটি আছে, এবং এই মিসাইলটা শুধু একটা সাধারণ মিসাইল হিসাবে তৈরি করা না। তো ডেফিনেটলি একটা ওয়ারহেড এটার মাথায় থাকবে, এটা প্ল্যান করে এটা তৈরি করা। এটা হলো তাদের ভাষ্য। তো এখন এই বিপরীতে বিষয়ে আমি যদি পণ্ডিতরা আপনাকে বলি বলছিলেন। যে আমরা যেভাবে বলছি যে না ইরানের কাছে একদম বিধ্বংসী অনেক পাওয়ারফুল অস্ত্র রয়েছে, বা বিপরীতে তো আমেরিকার কাছে ইসরায়েলের কাছেও সেই অস্ত্রের থেকেও আরো পাওয়ারফুল অস্ত্র থাকবার সম্ভাবনা আছে, যেহেতু তারা টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড। সেগুলিকে মোকাবেলা করে এবং নিজেদের যে খুব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে এবং বিশেষ করে ইউরেনিয়াম যে ফ্যাসিলিটিস গুলি রয়েছে, সমৃদ্ধকরণের যে প্রসেস রয়েছে, এগুলিকেও কতটুকু নিরাপদ রাখবার মতো সে সক্ষমতা তাদের থাকবে শেষ পর্যন্ত, এবং এই যুদ্ধটাকে শেষ পর্যন্ত চালিয়ে নেবার মতো সেই রসদ, খাবার দাবার সবকিছুকেই আসলে করবার সেই সক্ষমতা থাকবে কিনা, এই নিয়ে একটা বড় প্রশ্ন। আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু যেতে চাই, আপনি যদি 1 মিনিট এখানে শেষ করেন, আমি এরপর ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফের কাছে যেতে চাই প্লিজ। আমি যে প্রসঙ্গটা বলছিলাম, আমি এটাকেই আর এক দুই মিনিটে এটা শেষ করছি। যেটা হলো যে এখন প্রশ্ন থেকে যায়, কয়েকটা প্রশ্ন আছে যাচ্ছে ইরানের যদি এত ক্যাপাবিলিটি থাকেই, তবে তারা এই উত্তর কোরিয়ার মতো এরকম একটা ধামাকা দিয়ে এটা করছে না কেন? এক্ষেত্রে এটার সাপোর্টিং এ যারা পণ্ডিতরা বলছেন যে দুইটা বিষয়, যে ইরান আহ, প্রথমত উত্তর কোরিয়ার মতো চাচ্ছে না। কারণ আহ, একটা জিনিস বলছে যে, একটা হলো যে তারা এই সেই ম্যাট থিওরি বলছে, যে মিউচুয়াল অ্যাসুড, যে এটা নিয়ে একটা থিওরি আছে, যে সেখানে বলছে যে আহ, ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি যদি, ইরান যদি এটা ডিক্লেয়ার করে, তো ডেফিনেটলি তার উপরে অনেক ধরনের স্যাংশন আছে এবং আরো আসবে। তো ইরান হাইয়েস্ট কি করতে পারবে? ইরান হাইয়েস্ট করতে পারবে সে ইসরায়েলে একটা নিউক্লিয়ার বোমা মারতে পারবে। কিন্তু আহ, এটার ফলাফল কি হবে? এটার ফলাফল হলো আমেরিকা তো আর শিয়া সুন্নি বুঝবে না, ইরানের উপরে আমেরিকান একটা ডিজাস্টার চলে আসবে। তো এই থিওরিতে বলছে যেটা, যে ইরান আহ, আমেরিকাতে হিট করার মতো কোনো মিসাইল এখনো ইরান, এত লং রেঞ্জের কোনো মিসাইল ক্যাপাবিলিটি এখনো ইরান অর্জন করতে পারেনি। তো যেদিন ইরান এটা পারবে, তখন ইরান এই বিষয়টা নিয়ে আসবে, এই বিষয়টাকে সে একটা ঘোষণা দিয়েই তার এই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিটা সে ডিক্লেয়ার করবে। তার আগে পর্যন্ত তার আগে পর্যন্ত সে যে বর্তমান স্ট্র্যাটেজি দিয়েই সে যেহেতু একটা লং টার্ম যুদ্ধের সে প্রিপারেশন নিয়েছে, ইরান চাচ্ছে এই যুদ্ধটা লং টার্ম হোক। ওই লেবাননের মতো 6 মাস পর পর যেন তাকে আবার এই আমেরিকা ইসরায়েলের অ্যাটাক ফেস করতে না হয়। ইরান চাচ্ছে এই যুদ্ধটা লং টার্ম হোক। এবং আহ, আমেরিকা কিভাবে এবং কত ব্যাডলি ব্যাকফুটে আছে, এই প্রসঙ্গটা আমি ইনশাল্লাহ এর পরের সেশনে বলবো। এরপরে জি।